হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এটা করাবো, এটা হচ্ছে ইন্ডিয়ান পলিটির 7 ক্লাস, অর্থাৎ ভারতীয় রাজনীতির 7 ক্লাস, 7 নম্বর ক্লাস। 7 নম্বর ক্লাসে যেটা পড়াবো হচ্ছে গণপরিষদের প্রতিষ্ঠা, অর্থাৎ গণপরিষদের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল। তাহলে ফার্স্ট আমরা দেখব যে কিভাবে গণপরিষদের প্রতিষ্ঠা হয়েছিল। এর আগে আমরা কিন্তু 6টা ক্লাস অলরেডি করেইছি। আপনাদের যদি 7 নম্বর ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আগের 6টা ক্লাস কিন্তু আমরা দেখবেন। ফার্স্ট বলছে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী ভারতের ভবিষ্যৎ সংবিধানের রচনার জন্য গণপরিষদ প্রতিষ্ঠা হয়। অর্থাৎ ক্যাবিনেট মিশন আগে আমরা পড়েছি, ওর প্রস্তাব অনুযায়ী ভারতের ভবিষ্যতে কীভাবে সংবিধান রচনা হবে তার জন্য গণপরিষদ প্রতিষ্ঠা হচ্ছে। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল ভীষণ ইম্পর্টেন্ট, 389 জন। এটা হচ্ছে গণপরিষদের প্রথম মোট সদস্য সংখ্যা। তার মধ্যে প্রদেশগুলির আইনসভা থেকে নির্বাচিত হয়েছিল কতজন? 292 জন। প্রদেশগুলোর যে আইনসভা ছিল সেখান থেকে 292 জন। গণপরিষদের এই সদস্যগণকে সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচিত করা হয়। সদস্যদের মধ্যে বাকি জন চিফ কমিশনার শাসিত প্রদেশগুলি থেকে, আর 93 জন দেশীয় রাজ্যগুলি থেকে নির্বাচিত হয়। অর্থাৎ টোটাল সদস্য ছিল 389। তার মধ্যে প্রদেশ আইনসভাগুলো থেকে 292 ছিল, আর 93 ছিল দেশীয় রাজ্যগুলো থেকে। তো কেন গণপরিষদ প্রতিষ্ঠা করতে হয় না, ক্যাবিনেট মিশন প্রস্তাব দিয়েছিল যে ভবিষ্যতের সংবিধান রচনা করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু একটা গণপরিষদ গঠিত করতে হবে। নেক্সট 1946 8 ডিসেম্বর বেলা 11টার সময় নতুন দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। অর্থাৎ গণপরিষদের প্রথম অধিবেশন ভীষণ ইম্পর্টেন্ট, যেটা কবে? 1946 সালের 8ই ডিসেম্বর। এটা হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশন। কোথায় হয়? নতুন দিল্লিতে। পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবিতে সোচ্চার মুসলিম লীগ এই অধিবেশনে যোগদান করেনি। অর্থাৎ মুসলিম লীগ চেয়েছিল পাকিস্তান একটা আলাদা রাষ্ট্র হোক, এবং যার জন্য এই অধিবেশনে তারা কিন্তু যোগদান করেনি। তা তাদের অনুপস্থিতিতে এই সবার কাজ শুরু হয়। তৎকালীন কংগ্রেস সভাপতি JB কৃপালিনীর প্রস্তাবক্রমে বয়োজ্যেষ্ঠ সদস্য সচ্চিদানন্দ সিংহকে গণপরিষদের অস্থায়ী সভাপতি করা হয়। তাহলে ফার্স্ট অধিবেশন হয়েছে কি দেখো, 1944 সালে 8ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন হয় দিল্লিতে, এবং সেখানে মুসলিম লীগ চেয়েছিল পাকিস্তানের আলাদা রাষ্ট্র হোক, যার জন্য তারা যোগদান করছে না, এবং তাদের অনুপস্থিতিতে কিন্তু এই সভা পরিচালনা হয়। তখন কংগ্রেস প্রথম অধিবেশন গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? JB কৃপালিনী। এবার এই গণপরিষদের প্রথম অধিবেশনে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ছিল সচ্চিদানন্দ সিংহ। ওনাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়। 8ই ডিসেম্বর তো চলে গেল, এরপর আসছে কত? 11ই ডিসেম্বর। 11ই ডিসেম্বর কি হচ্ছে দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত করা হয়। তাহলে ফার্স্ট একটা সভা পরিচালনার জন্য সচ্চিদানন্দ সিংহ যেহেতু সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, ওনাকে সভাপতি করা হয়েছিল অস্থায়ী। এরপর 11ই ডিসেম্বর স্থায়ী সভাপতি নির্বাচন করা হচ্ছে রাজেন্দ্র প্রসাদকে। 13ই ডিসেম্বর জওহরলাল নেহরু সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব, অর্থাৎ জওহরলাল নেহরু সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব, অর্থাৎ সংবিধানের কি উদ্দেশ্য, এই ধরনের একটা প্রস্তাব তিনি উত্থাপন করেন। 1947 সালে 22শে জানুয়ারি কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে নেহরু এই খসড়া প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অর্থাৎ 11ই ডিসেম্বর স্থায়ী সভাপতি নির্বাচিত হয় গণপরিষদের। 13ই ডিসেম্বর জওহরলাল নেহরু একটা উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব, সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন, এবং জওহরলাল নেহরু 1947 সালের 22শে জানুয়ারি সর্বসম্মতিক্রমে এই খসড়া প্রস্তাবটি গৃহীত হয়।
তাই উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব গণপরিষদের প্রথম অধিবেশনে জওহরলাল নেহরু কর্তৃক উত্থাপিত এই প্রস্তাবে কি কি উল্লেখ ছিল? মানে জওহরলাল নেহরু একটা প্রস্তাব দিয়েছিলেন, তা জওহরলাল নেহরু যে প্রস্তাবটা দিয়েছিলেন উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব, তাই প্রস্তাবটা কি ছিল সেটাই আমরা কিন্তু এবার দেখব। ফার্স্ট প্রস্তাব কি ছিল দেখো, যার ইংলিশটা হচ্ছে অবজেক্টিভ অফ রেজলিউশন। বলছে গণপরিষদকে, ফার্স্ট প্রস্তাব গণপরিষদকে ভারতের স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসাবে ঘোষণা করবে। গণপরিষদ ভারতকে স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসেবে ঘোষণা করবে এবং সংবিধানের ভবিষ্যৎ কার্য পরিচালনায় নির্দিষ্ট করবে। গণপরিষদ কি করছে? ভারতকে স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসাবে ঘোষণা করবে এবং সংবিধানের ভবিষ্যৎ কার্য পরিচালনা করবে। সেকেন্ড প্রস্তাব কি ছিল? বর্তমান সময় থেকে ভারতের রাজ্যগুলিকে ব্রিটিশ ভারতীয় রাজ্য হিসেবে পরিগণিত করা হবে এবং ব্রিটিশ ভারতের বাইরের অঞ্চলগুলি স্বাধীন সার্বভৌম ভারতে যোগ দিতে পারে, সেক্ষেত্রে তাদের নিয়ে একটি ইউনিয়ন গড়ে উঠবে। অর্থাৎ বর্তমান সময় থেকে ভারতের যে রাজ্যগুলি ছিল ব্রিটিশ ভারতীয় রাজ্য হিসাবে পরিগণিত, মানে বর্তমান সময়ে ভারতের যে রাজ্যগুলি ছিল সেগুলো ব্রিটিশ ভারতীয় রাজ্য হিসাবে মানা হবে এবং ব্রিটিশ ভারতের বাইরের যে অঞ্চলগুলো স্বাধীন সার্বভৌম ভারতে যোগ দিতে পারবে। কেউ যদি ব্রিটিশ ভারতের বাইরে যে অঞ্চলগুলো আছে যেগুলো ব্রিটিশ শাসন করেনি সেগুলো স্বাধীন সার্বভৌম ভারতে যোগ দিতে পারবে এবং সেক্ষেত্রে একটি ইউনিয়ন গঠন হবে। স্বাধীন ভারতের প্রত্যেকটি অংশ তার সরকারের ক্ষমতা উৎসরূপে দেশের জনগণকে স্বীকৃতি এবং সুরক্ষা প্রদান করবে। অর্থাৎ স্বাধীন সার্বভৌম ভারতের প্রতিটি অংশ সরকারের ক্ষমতার উৎসরূপে দেশের জনগণকে স্বীকৃতি, অর্থাৎ স্বাধীন সার্বভৌম ভারত হলো স্বাধীন সার্বভৌম ভারতের প্রতিটি অংশ কি করছে? সরকারের ক্ষমতার যে উৎস সেটা থাকবে কি? জনগণকে স্বীকৃতি দেবে এবং জনগণের সুরক্ষা প্রদান করবে। 4 নম্বর পয়েন্ট, সামাজিক অর্থনীতি রাজনীতির ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা। অর্থাৎ সামাজিক অর্থ রাজনীতির ক্ষেত্রে ন্যায়ের প্রতিষ্ঠা করতে হবে। মর্যাদা ও সুযোগ লাভের ক্ষেত্রে সমান অধিকার এবং আইনের দৃষ্টিতে সকলের জন্য সাম্য প্রতিষ্ঠা। অর্থাৎ মর্যাদা এবং বিভিন্ন রকম সুযোগ সবার ক্ষেত্রে সমান অধিকার থাকবে এবং আইনের দৃষ্টিতে সকলে যেন সমান হয়। 5 নম্বর পয়েন্ট কি বলছে দেখো, সকল জনগণকে নিজ নিজ চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম পালন, সংগঠন, কার্য সম্পাদনের স্বাধীনতা প্রদান। অর্থাৎ সকল ভারতবর্ষের যত জনগণ আছে সবাই নিজ নিজ চিন্তা ভাবনা করতে পারবে, নিজেরা মতবাদ প্রকাশ করতে পারবে, বিশ্বাস এবং নিজ নিজ ধর্ম পালন করতে পারবে, হ্যাঁ, এবং বিভিন্ন রকম কার্য সম্পাদনের স্বাধীনতা প্রদান করে। যে যা খুশি কার্য করতে হবে তার জন্য একটা স্বাধীনতা দিতে হবে। 6 নম্বর, সংখ্যালঘু সম্প্রদায়, অনুন্নত উপজাতি, অধ্যুষিত এলাকার মানুষ, অন্যান্য অনগ্রসর মানুষের স্বার্থ রক্ষার জন্য পর্যাপ্ত সুবিধা প্রদান। অর্থাৎ 6 নম্বর পয়েন্টটা কি বলছে দেখো, সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে বা অনুন্নত উপজাতি অধ্যুষিত এলাকার মানুষ বা অনগ্রসরের মানুষদের জন্য স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন রকম পর্যাপ্ত সুবিধা প্রদান করতে হবে। জওহরলাল নেহরু এই 6টা কিন্তু প্রস্তাব, উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব তিনি রেখেছিলেন গণপরিষদে। এরপর হচ্ছে গণপরিষদ গঠনের নীতি। অর্থাৎ গণপরিষদ গঠনের নীতি। ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী 4টি মূল নীতির ভিত্তিতে ভারতের গণপরিষদ গঠন করা যায়। তো ক্যাবিনেট মিশন 4টি মূল নীতি করেছিল, এই নীতিগুলোর ভিত্তিতে গণপরিষদ গঠন হয়। ফার্স্টে কি ছিল দেখো, ব্রিটিশ শাসিত প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলি তাদের জনসংখ্যার ব্রিটিশ শাসিত প্রদেশ
এবং দেশীয় রাজ্যগুলি তাদের জনসংখ্যার অনুপাতিক হারে গণপরিষদের আসন পাবে। এবং প্রত্যেক প্রদেশ থেকে একজন করে প্রতিনিধি গণপরিষদে প্রেরণ করা হবে। হ্যাঁ, এই ছিল উদ্দেশ্য। মানে 1 নম্বর উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসিত প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলির তাদের জনসংখ্যার ভিত্তিতে জনসংখ্যার আনুপাতিক হারে গণপরিষদ আসন পাবে। ফার্স্ট নীতি ছিল ব্রিটিশ শাসিত প্রদেশ দেশীয় রাজ্যগুলি তাদের জনসংখ্যার ভিত্তিতে জনসংখ্যার আনুপাতিক হারে গণপরিষদে আসন পাবে এবং একজন করে প্রত্যেক প্রদেশ থেকে একজন করে ব্রিটিশ শাসিত প্রদেশ এবং দেশের রাজ্যগুলি তাদের জনসংখ্যার আনুপাতিক হারে গণপরিষদ আসন পাবে এবং প্রত্যেক প্রদেশ থেকে প্রতি 10 লক্ষ জনগণ পিছু একজন করে জনপ্রতিনিধি গণপরিষদে প্রেরণ করা হবে। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এটা দেখো ভীষণ ইম্পর্টেন্ট। ব্রিটিশ শাসিত প্রদেশ এবং দেশের রাজ্যগুলি তাদের জনসংখ্যার অনুপাতিক হারে গণপরিষদ মানে যার যত জনসংখ্যা বেশি সেই অনুসারে আসন পাবে এবং প্রত্যেক প্রদেশ থেকে 10 লক্ষ জনগণ পিছু একজন করে জনপ্রতিনিধি গণপরিষদে প্রেরণ করা হবে। গণপরিষদের মোট জনসংখ্যা, মোট আসন সংখ্যা সাধারণ জনগণ অর্থাৎ অমুসলিম, অশিখ মুসলিম, শিখ এই 3টি সম্প্রদায়ের মধ্যে আনুপাতিক হারে বিভক্ত হবে। অর্থাৎ যত গণপরিষদের যে আসন সংখ্যা আছে সেগুলো অমুসলিম থাকবে, অশিখ মুসলিম এবং শিখ এই 3টি সম্প্রদায়ের মধ্যে আনুপাতিক হারে ভিত্তি হবে। প্রাদেশিক আইনসভার প্রতিটি সম্প্রদায়ের সদস্যগণ একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে নিজ সম্প্রদায়ের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। অর্থাৎ প্রাদেশিক আইনসভা যেগুলো আছে প্রতিটি সম্প্রদায় কী করছে, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে নিজের সম্প্রদায়ের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। দেশীয় রাজ্যগুলিতে অনধিক 93 জন জনপ্রতিনিধি করার সুযোগ পাবে। এই হচ্ছে 4টে প্রস্তাব। গণপরিষদের 4টে নীতি ছিল, ঠিক আছে? গণপরিষদের এই 4টে নীতি ছিল। এরপর কি হচ্ছে, গণপরিষদের কয়েকটি গুরুত্বপূর্ণ অধিবেশন এবং গৃহীত প্রস্তাব সমূহ। কি কি ছিল? অধিবেশন, সময় এবং প্রস্তাব ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, প্রথম অধিবেশন 1946 সালে 9 থেকে 23 ডিসেম্বর। প্রথম অধিবেশন 9 থেকে 23 ডিসেম্বর। কি ছিল দেখো, অস্থায়ী ও স্থায়ী সভাপতি নির্বাচন সম্পাদন করা। অস্থায়ী সভাপতি হিসেবে সচিদানন্দ সিনহা এবং পরবর্তীকালে স্থায়ী সভাপতি হিসেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নিযুক্ত হন। গণপরিষদ কার্য পরিচালনা সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ করেন কে এম মুন্সি। এই প্রতিবেদনে গণপরিষদের স্থায়ী সভাপতিকে রাষ্ট্রপতি বলে অভিহিত করে। অর্থাৎ প্রথম অধিবেশনে কি কি হয়েছিল, অস্থায়ী স্থায়ী সভাপতি নির্বাচন করা হয়েছিল। অস্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত হন সচিদানন্দ সিনহা এবং পরবর্তীকালে স্থায়ী সভাপতি হন রাজেন্দ্র প্রসাদ। এবং গণপরিষদ কার্য পরিচালনা সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ করেন কে এম মুন্সি। এবং এই প্রতিবেদনে গণপরিষদের স্থায়ী সভাপতিকে রাষ্ট্রপতি হিসাবে
বলে অভিহিত করা হয়। নেক্সট হচ্ছে কি দ্বিতীয় অধিবেশন। দেখো দ্বিতীয় অধিবেশন কি বলেছে, দেখো 1947 সালের 20 থেকে 25 জানুয়ারি হয়েছিল। উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়, যে জওহরলাল নেহরুর যে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব ছিল সেটা দ্বিতীয় অধিবেশনে গৃহীত হয় এবং ভারত বিভাজনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হয়। এবং ভারত বিভাজন মানে ভারত আর পাকিস্তান যে আলাদা দুটো রাজ্য দেশ হবে, সেটা যে বিভাজনের সিদ্ধান্ত সেটা কিন্তু দ্বিতীয় অধিবেশনে বিবেচিত হয়। এই অধিবেশনে গণপরিষদের সহসভাপতি হিসেবে হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তার দ্বিতীয় অধিবেশন সহসভাপতি হয় হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে গণপরিষদের সহসভাপতি নিযুক্ত করেন। এরপর তৃতীয় অধিবেশন। তৃতীয় অধিবেশন কি বলছে দেখো, সালের 22 এপ্রিল থেকে 2 মে এটা ইউনিয়ন ক্ষমতা সংক্রান্ত কমিটিতে মৌলিক অধিকার সংক্রান্ত রিপোর্ট নিয়ে আলোচনা করে। অর্থাৎ গণপরিষদের তৃতীয় অধিবেশনে কি হয়েছিল, মৌলিক অধিকার সংক্রান্ত রিপোর্ট নিয়ে আলোচিত হয়েছিল। হ্যাঁ, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অস্পৃশ্যতার বিলোপ সাধন এবং তপশিলি জাতির প্রতি কোনরূপ বৈষম্যমূলক আচরণ করা অপরাধ বলে ঘোষিত হয়। অর্থাৎ তৃতীয় অধিবেশনে কি হয়েছিল, মৌলিক অধিকার সংক্রান্ত রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছিল এবং অস্পৃশ্যতার বিলোপ সাধন, কাউকে অস্পৃশ্য কথাটারই বিলোপ করা হয়েছিল এবং তপশিলি জাতির প্রতি কোনো রূপ বৈষম্যমূলক আচরণ করা অপরাধ বলে ঘোষিত হয়েছিল। এরপর যে চতুর্থ অধিবেশন 14 থেকে 31 জুলাই 1947, স্বাধীন ভারতের জাতীয় পতাকা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছিল। তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু এই 4টে অধিবেশনে কোনটা কি হয়েছিল। আবার বলছি, ফার্স্ট অধিবেশনে অস্থায়ী ও স্থায়ী সভাপতি নির্বাচন নিযুক্ত করা হয়েছিল। হ্যাঁ, এবং স্থায়ী সভাপতিকে রাষ্ট্রপতি বলে অভিহিত করা হয়েছিল। এটা হচ্ছে প্রথম অধিবেশন গণপরিষদের। দ্বিতীয় অধিবেশনে কি বলেছে দেখো, উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব যেটা দ্বিতীয় অধিবেশনে গৃহীত হয়েছিল এবং ভারত বিভাজনের সিদ্ধান্ত, অর্থাৎ ভারতকে বিভাজন, একটা ভারত একটা পাকিস্তান দুটো আলাদা দেশ তৈরি হবে, তার একটা চূড়ান্ত বিবেচিত হয়েছিল। এবং এই অধিবেশনে সহসভাপতি হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে নির্বাচিত করা হয়েছিল। তৃতীয় অধিবেশনে কি হয়েছিল, ইউনিয়নের ক্ষমতা সংক্রান্ত কমিটিতে মৌলিক অধিকার সংক্রান্ত রিপোর্ট নিয়ে আলোচনা করা, যাতে ইউনিয়নের ক্ষমতা সংক্রান্ত যে কমিটিতে মৌলিক মানুষের থেকে মৌলিক অধিকার এটা সংক্রান্ত রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়েছিল। আর একটা কি হয়েছিল, অস্পৃশ্যতার বিলোপ করা হয়েছিল। আর তপশিলি জাতির প্রতি যদি বৈষম্যমূলক আচরণ করে তা অপরাধ বলে ঘোষিত হয়েছিল। চতুর্থ অধিবেশনে কি হয়েছিল, জাতীয় পতাকা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়। এই হচ্ছে গণপরিষদের 4টি অধিবেশনে এই ঘটনাগুলো ঘটেছিল। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা এখানেই ক্লাসটা শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওটা যদি দেখতে চান পরের নেক্সট ক্লাস, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা কুইক আপডেট পেয়ে যান। নমস্কার, এখানেই শেষ করলাম।